সুপ্রিয় দর্শক, আজকের আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় লাইভ সম্প্রচার করে থাকি। এই অনুষ্ঠানে মূলত বাংলাদেশের বর্তমান সমসাময়িক প্রসঙ্গ, গণতন্ত্র, রাজনীতি, সংস্কার কার্যক্রম এবং অন্যান্য গণমাধ্যমের আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। আজকে এই বিষয়গুলোতে আলাপ করবার জন্য দুজন অতিথি আমার সাথে উপস্থিত হয়েছেন। প্রথমে সর্বডান থেকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন। মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আমার ঠিক ডানে আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যেই কথাটি প্রথমে বলেছি যে এই অনুষ্ঠানে সমসাময়িক প্রসঙ্গে কথা বলবো, তার মধ্যে সবচেয়ে বেশি এখন আলোচিত হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকারটি বাংলাদেশের দায়িত্বে কার্যক্রম পরিচালিত তারা করছেন, তার 3 মাস 90 দিনের মতো অতিবাহিত হয়েছে। সঙ্গত কারণেই অনেকেই প্রশ্ন তথ্যপাত্র বলছেন যে এই 3 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কেমন ছিল, কোনগুলো আমরা অবজার্ভ করেছি, সে বিষয়ে আমাদের মতামত কি। সে প্রসঙ্গে প্রাক্তন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ভাইকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। মনি ভাই, আপনার কিছু অবজারভেশন, কিছু তথ্যপাত্র আমাদেরকে দিয়ে যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতাদের। শুরু এভাবে করতে চাই, যেমন আপনি বলছেন আপনার মত কি, এই 3 মাসে আপনি কি দেখলেন। এটা সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নটা 3 মাসে আমি কি দেখব এরকম জানতে আপনি যেমন চেয়েছেন, দেশবাসীও তেমন জানতে চায়। প্রত্যেকটা সরকারের একটা সময় থাকে, যেমন প্রথম 100 দিনে একটা প্রোগ্রাম হাতে নেয় তারা। সেই সব গভর্নমেন্টগুলা বা সরকারগুলা গঠিত হয় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে। তারা আসে, তাদের একটা প্রোগ্রাম থাকে, আগে একটা ম্যানিফেস্টো প্রেজেন্ট করে জাতির সামনে। সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে তারা কতগুলো প্রোগ্রাম আগে থেকে সেট করে থাকে। এই গভর্নমেন্ট বসার পরে মানুষের প্রত্যাশা ছিল হিমালয় পর্বতের মতো, অনেক বড় প্রত্যাশা। আমি বলবো প্রত্যাশা ব্যাহত হয়েছে সেরকম নয়, তবে মানুষের আশাহত হওয়ার জায়গায় মানুষ এসে দাঁড়িয়েছে। মানুষ হাজারো কোশ্চেন করে। যেমন ধরুন, গতকালকে একটা অর্কেস্ট্রেটেড কার্যক্রম হয়েছে। সেটা হলো, যেমন শেখ হাসিনা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন বোধহয়, এটা ভাইরাল হয়েছে যে তোমরা ট্রাম্পের ছবি নিয়ে যাবে, অডিওর কথা, অডিও ভাইরাল হয়েছে, তোমরা ট্রাম্পের ছবি নিয়ে যাবে এবং সেটা পোড়াবে, ছিঁড়ে ফেলবে এবং কেউ একজন দুইজন ভিডিও করবে, সে ভিডিওটা স্ট্রংলি করবে। এগুলো করবে তোমরা, এবং এগুলো করার পরে আমার নিজস্ব চ্যানেল আছে, সেখান দিয়ে আমি ট্রাম্পকে পাঠিয়ে দেবো, এটা বলেছেন গতকালকে তিনি। সেইটার পরে আজকে আপনি ইন্ডিয়া টুডে দেখেন, সেটা অর্কেস্ট্রেটেড একদম টোটালি। সাংবাদিককে জিজ্ঞেস করছেন, সাংবাদিক বলে যে এখানে ট্রাম্পের সুইপন হচ্ছে, তারা ট্রাম্পকে সাপোর্ট করে, সাপোর্টারদের ক্ষতি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা আজকের ঘটনার কথা বলছি। এই গভর্নমেন্টের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, প্রত্যাশায় ভাটা পড়েছে এবং দিনে দিনে সেটা আরও প্রকট হচ্ছে মানুষের কাছে। মানুষের প্রত্যাশা ছিল শেখ হাসিনাকে আমরা কেন অপছন্দ করেছি, এই দেশের মানুষ শেখ হাসিনাকে তাড়িয়ে দিল কেন, বা তিনি পালিয়ে গেলেন কেন। প্রথমত শেখ হাসিনা কতগুলো কাজ করেছে। একটা হলো দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, ভোট নষ্ট করেছে, মানুষ ভোট দিতে পারে না। আমি আজকে বিকেলে 2জন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে আমার, একজনের বয়স 42 আর একজনের বয়স 48। তারা একবার ভোট দিতে গেছে জীবনে, আর ভোট দিতে পারেনি তারা, এবং সেই ভোটটা দিতে পারে না। 48 বছর বয়সে একবারই ভোট দিতে গেছে সেই লোক বললো, আর 42 বছর লোক ভোটই দিতে পারে না কখনো। এটা হলো আজকে কথা বলছি। তো মানুষ এই ভোটের পরিস্থিতি নষ্ট করছে, এবং ভোটের জন্য আমরা যুদ্ধ করেছি বিএনপি গত 15 বছর ধরে। তো 15 বছর ধরে খুন গুম উনি করেছেন কি, ভোট এটা নষ্ট করেছেন, দেশের স্বাধীনতা নষ্ট করেছেন, সার্বভৌমত্ব নষ্ট করেছেন। এবং মানে সার্বভৌমত্ব স্বাধীনতা নষ্ট করেছেন কীভাবে, সব কিছু দিয়ে। যেমন ধরেন চিটং পোর্টের আমাদের সকল সমুদ্র মানে এরিয়াগুলো রাডার বসিয়েছেন, চিটং পোর্ট দিয়েছেন, চালনা পোর্ট দিয়েছেন, পায়রা বন্দর দিয়েছেন, এখন ট্রেন যাবেন। মানে ইন্ডিয়ার জন্য যা যা দরকার সেটা সব তিনি করেছেন। আচ্ছা, এটি হলো স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার একটা দিক। এই কাজ করতে গিয়ে তিনি বলেছেন আমি স্রেফ পাওয়ার চাই, আর আমি দেশে উন্নয়ন করছি। দুটো কথা বলেছেন, স্রেফ পাওয়ার। এই দেশের মানুষ তাকে ভোট দেয় না, তিনি পাওয়ার পেলেন কোথায়? উনি পাওয়ারটা মানে কনজিউম করেছেন অথবা পাওয়ারটা অ্যাচিভ করেছেন ফ্রম ইন্ডিয়া, নেইবারিং কান্ট্রি থেকে, এবং তারা তাকে বসিয়ে। ওই রেজিমটা তো চেঞ্জ হলো না, আমি সেটা বলছি, আমরা প্রত্যাশা করেছি এই কাজগুলো করেছে, এবং তিনি স্রেফ উন্নয়ন করবেন। উন্নয়নের নাম দিয়ে সে লুটপাট করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে আপনারা এইখান থেকে $17 বিলিয়ন চুরি হয়েছে। আবার বলেছে 2,00,000 কোটি টাকা 5টা পরিবার নিয়ে গেছে। বাংলাদেশের ব্যাংকের স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনো গভর্নর এরকম স্টেটমেন্ট দিয়ে এরকম কোনো স্টেটমেন্ট দেয় না, এটাকে বলেছে। তা আমরা চাইছি এগুলো হয় নাই, মানুষ এগুলো চায়। যেমন আমরা ভোট দিতে পারি না, আমরা মানুষ চাই। এই গভর্নমেন্ট বসার পরে গত 3 মাসে প্রায়োরিটাইজ করেছে, এবং কোনো আমি কিছু সিনসিয়ারলি যদি বলি তাহলে আমি কিছু প্রোগ্রাম দেখি না। যেমন হাসিনা দেবীর আসনে বসেছিলেন একটা জায়গায়,
তার টুলসগুলো কাজ করেছে। সেই টুলসগুলো যে কাজ করেছে, যারা এই দেশে মানুষ খুন করেছে, এই দেশে গণতন্ত্র ধ্বংস করেছে, এই দেশে গুমের সাথে জড়িত, এই দেশে লুটপাটের সাথে জড়িত এবং দেশে অর্থ পাচারের সাথে জড়িত, মিডিয়া ধ্বংস করেছে, এই লোকগুলো যারা কাজ করেছে সেই সকল টুলস প্রফেসর ইউনূসের চারপাশে বসে আছে এবং তিনি তা সরাতে পারেন না। এটা আমি আরও একটা টক শোতে অনেক জায়গায় বলেছি, দুই তিনবার বলেছি। তা সবাই বসে আছে, 10 লক্ষ কর্মকর্তা কর্মচারী, তারা আওয়ামী লীগ করে নাই বা ছাত্রলীগ করে নাই বা যুবলীগ করে নাই, এমন কোনো লোক তো বিগত দিনে চাকরিবে না। আর পুলিশে একটা বিরাট অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে, কোথায় গেছে আপনারা সবাই জানেন। আবার সিরিয়াল ধরে 500 জনের তালিকা দিয়েছে, তার বাতিল করেছে 98 জনের, আপনারা দেখেছেন। তার মধ্যে প্রশ্ন হলো, এই পুলিশ এখানে বসে আজ 3 মাস ধরে যেসব লোকেরা জয়েন করে না, আপনি তাদের গ্রেপ্তার করেন না কেন? তারা ছাঁটাই করলে তো হবে না, কারণ সে অপরাধ এই পরিমাণ করেছে, সে ভয়ে 3 মাসের মধ্যে জয়েন করতে পারে না। এরকম কোনো কাজ এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিচে নেমে গেছে, আর পুলিশ কাজ করছে না। আপনার বাজারে যারা যায় সে মানুষরা মানে আশাহত হয়ে ফিরে আসে। দাম কমার কথা ছিল, ইচ্ছা ছিল, প্রত্যাশা ছিল দাম কমবে, এই সরকার সিন্ডিকেট ভেঙে দেবে। তারা সিন্ডিকেট ভাড়ে নেয়, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এখন আইন শৃঙ্খলা অসুবিধা, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন চলার কথা সেখানে আগে ছিল আলী ইমাম, এখন হচ্ছে ইস্তিমাম, মানে ইস্তিমাম ছিল এখন হচ্ছে আলী ইমাম। সেই আলী ইমাম বসে আবার আওয়ামী লীগের লোকজন কারা পান্ডারা কারা কোথায় বসবে সেরকম সব সেট আপ করেছে। ফলে হয়েছে কি, হাইপারসনিক গতিতে প্রফেসর ইউনূস যাবার চেষ্টা করছে, অথবা তার অ্যাডভাইজারি কমিটি, এই ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু তারা একদম রিটার্ডেড, একদম মাইনাস গতিতে তারা গ্রাফি লাগাইয়া একটা অ্যাঙ্কর লাগাইয়া এমন টাইনে ধরছে তারা মুভ করতে পারছে না। এগুলো একটা দিক। দ্বিতীয় দিক হলো এই কাজগুলো যাতে না হয় এবং মানে আমাদের নেইবারিং কান্ট্রি প্লাস আওয়ামী লীগের পারপাস যাতে ছাড় হয় সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। না, আজকের 3 মাস হয় না গভর্নমেন্টের, গতকালকে হয়েছে 3 মাস। এই 3 মাস বয়সে একটা গভর্নমেন্টের তারা হুমকি দেওয়ার, এরকম কংগ্রেসিং করার, মানে একত্রিত হবার, কোথায় কোথায় একত্রিত, তারাও একটা ভিডিও বেরিয়েছে, মাওনা একত্রিত হবে, চিটাগাং হবে, নারায়ণগঞ্জ হবে, কোন জায়গায় একত্রিত হবে, এরকমের একটা মানে অডিও। প্ল্যান মতো তো সাকসেসফুলি তারা প্রোগ্রামটা করতে পারেনি, বোধহয় তারা পারেনি। কিন্তু আমরা এইরকম পরিস্থিতি 3 মাসের মধ্যে যাবো, যতটুকু হয়েছে এটাই কেন আমরা যাবো কেন? 3 মাসের মধ্যে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ গভর্নমেন্ট তো কোনো ভাইব তৈরি করে না যে এই গভর্নমেন্টটা চায় যে রুল করতে, এই গভর্নমেন্টটা চায় যে রিয়েলি এই মানুষকে যে সাফার করেছে সাফারিং থেকে বের করে আনতে। সেইটা মানুষ যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশার কাছে যেতে পারে না, ফলে এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। এখন এই প্রবলেমগুলোর মধ্যে যেটা মেইন যেটা হয়েছে সেটা হলো যে আমাদের ডেমোক্রেসিটা, যেটার জন্য আমরা ফাইট করেছি এবং যেটার জন্য মানুষ প্রত্যাশা ছিল, সেই ডেমোক্রেসিটা কত দূরে কোন জায়গায় অবস্থান করছে আমরা এখন দেখতে পাচ্ছি, দৃশ্যমান না। সংস্কারের কথা উনি অনেকগুলো সংস্কার হাত দিয়েছেন। কোন সংস্কার? তো এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সংস্কার হতেই থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। সো এটার একটা লিমিট থাকা দরকার, কতটুকু আপনি সংস্কার করবেন এবং কোথায় গিয়ে দাঁড়াবেন। আমাদের দল, আমি বিএনপি করি, আমার দল এবং আমার নেতা সংস্কারের প্রসঙ্গে 2-3টা কথা যে বলেছেন খুব অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি বলেছেন কেয়ারটেকার সিস্টেম যদি গভর্নমেন্টে আমরা, আল্লাহ যদি মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা গভর্নমেন্টে আসি, আল্লাহ যদি ইচ্ছে প্রকাশ করেন বা ইচ্ছে চান, তাহলে আমরা গভর্নমেন্টে বসলে আমরা কেয়ারটেকার সিস্টেম করব, আপার হাউস করব এবং ধরেন আপনার কি বলে যে এই দেশের মানুষ যাতে কন্ট্রিবিউট করতে পারে এবং কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আবার তিনি বলেছেন যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, যে গভর্নমেন্টের সকল দলের পার্টিসিপেট করার সুযোগ থাকবে। এগুলো কিন্তু বিরাট সংস্কার বাংলাদেশের জন্য। তো আপনি যেটা বলছেন এই সংস্কার কার্যক্রমগুলো আরেকটু এক্সপেডিট করা দরকার এবং এটা যা করবেন আপনি এক্সপেডিট করে আপনি আমার একটা নির্বাচনের দিকে যান এবং নির্বাচনটা হলে এই দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পাবে। কারণ কেউ জানে না যে এই দেশের গভর্নিং এর সাথে তার সম্পর্ক আছে, সে অনার ফিল করে না, সম্পর্কটাকে স্থাপন করেন, মানে এই রাষ্ট্র পরিচালনায় তার পার্টিসিপেশন আছে, সেটা প্রুফ করো। আরো শুনবো নিশ্চয়ই, আপনি শুরু করলেন কিছু অবজারভেশন দিয়ে, আরো বলবেন। মাসুদ কামাল, আপনি সংবাদ মাধ্যমে মানুষ তথ্যপত্রগুলোর পুরোটাই আপনার জানা আছে। এই যে কথা দিয়ে শুরু হলো যে সংস্কার কতটুকু চলবে দেন নির্বাচন, এই ছাড়াও আপনার কিছু অবজারভেশন নিশ্চয়ই আছে এই 90 ডেজ সম্পর্কে। একটা জিনিস কি, যখন এই সরকারটা প্রথম দায়িত্ব নিল তখন এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। এখন বিএনপি যদি পলিটিক্যাল গভর্নমেন্ট, যখন তারা যদি দায়িত্ব নেয়, তারা কি করে, তারা জনগণের কাছে একটা কমিটমেন্ট করে যে আমরা এই কাজগুলি করব। এবং যখন জনগণ তাদেরকে নির্বাচন করে, তখন তারা ক্ষমতায় এসে জনগণের কাছে তারা কী কী কমিটমেন্ট করেছিল সেটা মাথায় রাখে এবং ওইগুলি পূরণের চেষ্টা করে। তো এই গভর্নমেন্ট তো কোনো কমিটমেন্ট করে আসে নাই, হঠাৎ করে তারা দেখলো তারা সরকারে বসে গেছে। ডক্টর ইউনূসও ওনার যে কথাবার্তা আমরা শুনেছি, উনিও কিন্তু মানে ভাবেননি যে উনি সরকার প্রধান হতে যাচ্ছেন। 5 তারিখে উনি ভাবেনি, যে হাসিনা চলে গেছে তখনও ইউনূস সাহেবের মাথায় ছিল না যে আমি সরকার প্রধান হতে যাচ্ছি।
উনি যেভাবে বলেছেন পরবর্তী সময়ে, ওনাকে বারবার ফোন করেছে, আমার জেলে এসে বসছে এখানে, হ্যাঁ এটা উনি এই যে বলতেছেন, কিন্তু উনিও ভাবেননি। তারপরে উনি যখন এসে বসলেন, বসার পর উনি যাদেরকে আবার নির্বাচন করলেন, তারা তো আরো ভাবেনি মানে এই যে উপদেষ্টা পরিষদ ওনারা আছে, এই 21 জন, আজকে আরো 3 জন আসলো। তো ওই 21 জনের কথা আমি যদি ধরি, তারাই তো এই 3 মাস চালিয়েছে। 21 জনের মধ্যে কয়জন বলেন তো আমাদের এই গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল? কয়জন? ম্যাক্সিমাম 4 থেকে 5 জন ম্যাক্সিমাম। এবং বাকি যারা, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তারা কেউ আন্দোলনের সঙ্গে ছিল না। ডক্টর ইউনূসও আন্দোলনের সঙ্গে ছিলেন না ভাই, এটা বলে লাভ নাই। ওনাকে সবার একটা কমন পছন্দ হিসেবে ওনাকে নিয়ে আসা হয়েছে। কাজে আন্দোলনের স্পিরিটের দ্বারা সবাই উদ্দীপ্ত ছিলেন, বিষয়টা সেরকম না। এরা কোনো রিস্কেও যান নাই, কেউ বাসায় আরামে এসেছিলেন। ইউনূস সাহেব একটু ঝামেলা ছিলেন অন্য মামলা নিয়ে। তো আন্দোলনের যদি একটা সরকার বলি আমি, যার যে ক্যাবিনেটের ম্যাক্সিমাম আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না, তারা আন্দোলনের চেতনাকে খুব ধারণ করবেন এমন প্রত্যাশা আপনি করতে পারেন। ভাই আমি করি নাই, কখনোই করি নাই। তো তারা দায়িত্ব পেয়েছে, তারপর তারা তাদের মতো ওই যে গদাই লস্করি চালাতে আস্তে 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 অগ্রসর হয়েছে। জনগণের প্রত্যাশা কিন্তু অনেক ছিল এদের উপর, কারণ এরা তো কোনো কমিটমেন্ট করে আসে নাই। জনগণের যে প্রত্যাশাগুলো, সব প্রত্যাশাই ওনাদেরকে ধারণ করতে হবে, কিন্তু কোনো স্পেসিফিক ম্যানিফেস্টো ছিল না, কোনো ম্যানিফেস্টো ছিল না। আপনি যদি 10 জন লোক ডেকে বলেন ভাই তোমার কি প্রত্যাশা, দেখবেন যে 10 জনে মিলে 80টা প্রত্যাশা দিবে, ম্যাক্সিমাম 20টা প্রত্যাশা আপনি পাবেন যে মিল আছে, আর বাদ বাকি মিল নাই। বাদ বাকি সবাই যার যার মতো যার যার সমস্যা সে বলতেছে। এখন এরা সবাই কিন্তু মনে করে তাদের প্রত্যাশাগুলি ওনারা মিটাবেন। এখন যদি না মিটে উত্তেজিত হয়, ক্ষিপ্ত হয়, বিরক্ত হয়। অনেক দাবি দেওয়া এই সময়কালে উঠে এসেছে। এত সব প্রত্যাশার মধ্যে একটা কমন প্রত্যাশা ছিল, কিন্তু তারা প্রথম বলতেছিল দুটো উচ্চারিত প্রত্যাশা। উচ্চারিত কি? যে আপনারা একটা নির্বাচন করবেন, যে নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, ইনক্লুসিভ। এবং তারপর আপনারা কি করবেন? নির্বাচন করার আগে একটা সংস্কার করবেন। সংস্কারটা কেন করবেন? সংস্কারটা এই কারণে করবেন যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন চাইলেও নিজেকে একজন স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারে, এমন একটা সিস্টেম আপনারা ক্রিয়েট করবেন। বেসিক্যালি এই দুটাই ছিল বেসিক দাবি জনগণের প্রত্যাশার মধ্যে, আমি যতটুকু বুঝি। এবং ছাত্ররাও এই দুটো দাবির কথা বারবার উল্লেখ করেছে। আরেকটা কিন্তু ছিল, সেটা হলো অনুচ্চারিত দাবি, যেটা দাবি হিসেবে উচ্চারণ করার কেউ প্রয়োজন মনে করে না। সবাই মনে করেছে এই জিনিসটা অটো হয়ে যাবে। সেটা কি ছিল? সেটা ছিল জীবনযাত্রা। জীবনযাত্রা মানুষের সহনীয় করে তুলবেন আপনি। জীবনযাত্রার মধ্যে কি আছে? দ্রব্যমূল্য আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, বিদ্যুৎ আছে, তাই না, রাস্তাঘাট আছে। এগুলো তো ডেইলি লাইফে আমাদের মানে পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। তো এগুলো মানুষ খুব আশা করেছিল। এই আশা করা কিন্তু ভিত্তিহীন না। ভিত্তিহীন নাই, কারণ আমি দ্রব্যমূল্যের কথা বলি। বলা হতো দ্রব্যমূল্যের দাম এটা মানুষের অসহনীয় হয়, এই কারণে 2টা কারণ থাকে। একটা হলো চাঁদাবাজি, আরেকটা হলো সিন্ডিকেট। তো চাঁদাবাজি কে করে? স্বরাষ্ট্রমন্ত্রী নিজে চাঁদাবাজি করতো। আমরা তো পরে নিউজে পড়েছি প্রতিদিন নাকি 1 কোটি টাকা নিত। তো এই 1 কোটি টাকা তো দামের মধ্যে যে ঢুকতো, যদি চাঁদাবাজি নাই, কারণ এরা তো চাঁদাবাজি করবে না। আচ্ছা, আর সিন্ডিকেট, আর বলা হতো যে সিন্ডিকেট যারা ব্যবসায়ীরা করে তারা নাকি পার্ট অফ গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের। তো এরা তো আর সেই সিন্ডিকেট তাদের গভর্নমেন্টের পার্ট হবে না, সিন্ডিকেটও থাকবে না। আমরা কিন্তু এই প্রত্যাশাগুলো নর্মালি করছি রে ভাই, যে এটাই হবে। বিদ্যুৎ সম্পর্কে আমরা সহনীয় ভাবছি যে বিদ্যুৎ তো মানে পুকুর চুরি হয়ে যাচ্ছে, বসায় বসে টাকা দিচ্ছে, এরা তো এটা দিবে না, তাহলে আমাদের ওখানে অপচয় কমবে, আমাদের বিদ্যুতের ছয় লাভ হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই সবসময় বলা লাগে না, আমরা ওরকম ভাবছি। কিন্তু বাস্তবে যে আমরা কি দেখলাম, সিন্ডিকেট না থাকার পরে দ্রব্যমূল্য দাম কমেনি। দ্রব্যমূল্য তো কমলোই না, আগেরই সবাই তো রয়ে গেছে, বরং আরো বাড়লো। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আগের চাঁদাবাজরা এখন আছে, এখনো ভিতরে রয়ে গেছে। সেই চাঁদাবাজরা হয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে ভয় পাচ্ছে না, অথবা নিয়ন্ত্রণকারী নতুন যারা এসেছে তাদের পার্ট হয়ে গেছে। কিছু একটা তো হয়েছিল ভাই, সিন্ডিকেট আগের মতোই আছে। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো হয় সিন্ডিকেটকে সরকার চিনে না, বুঝে না কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি আপনি সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা কিভাবে করতে না বুঝেন, তাহলে তবে আপনি মন্ত্রী থাকার যোগ্য না।
আমার তবে আপনার চেহারা কেমন দেখে তোমার কোনো লাভ নাই। আপনার কত সুন্দর চেহারা, আপনি কত অভিজ্ঞ, আপনি কত সৎ, এগুলো দেখে তোমার লাভ নাই। আমার লাভ হলো আপনি কাজের লোক কিনা। আপনি ওই যে বলে না যে বিড়ালটা সাদা না কালো দেখে লাভ না, বিড়ালটা ইঁদুর মারতে পারে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ভাই সরি টু সে, আপনারা ইঁদুর মারতে পারেন না। আপনার আমলে ইঁদুর বেড়ে গেছে, এখন এই ইঁদুর আপনি যদি মারতে না পারেন তাহলে আপনার তো এতটুকু উপলব্ধি থাকা উচিত যে আমি পারতেছি না। তবে ছেড়ে দেন না কেন ভাই, আরো লোক আছে বাংলাদেশে, বাংলাদেশের লোকের অভাব না। হয়তো ডক্টর ইউনূস একজন ভদ্রলোক, আপনাকে বলতে পারতেছে না যে আপনি যান গা, এটা হইতে পারে, কিন্তু তবে যান, কেন আপনি আঁকড়ে থাকেন। আর ডক্টর ইউনূসকেও বলি ভাই, ওনারও কিছু সমস্যা আছে, ওনার সমস্যা আমি বলি। দেখেন উনি কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন, সারা দুনিয়া থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন, এটা ঠিক। পাশাপাশি এটাও ঠিক উনি বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে ওনার ধারণা খুব কম, খুব কম। উনি বাংলাদেশের মানুষ ব্যবসায়ীরা কত বড় বাটপার এটা উনি দেখেন নাই। আচ্ছা, এটা উনি দেখেন নাই, এটা উনি দেখেন, উনি বুঝেন না কেমন করে কি করতে হবে। কাজে এই জায়গাটাতে ওনারও কিছু ঘাটতি আছে। উনি যদি ওনার অর্থনৈতিক নিয়ম দিয়ে সবকিছু সমাধান করতে চান, ভাই ওইটা হবে না রে ভাই। এখানে বহুমুখী, আপনি একটা ব্যাংক চালাইছেন, অর্থনীতি চালাইছেন, আর কিছু চালান না রে ভাই। এবং এই ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে দফায় দফায় ডায়ালগ হচ্ছে, আইডিয়াগুলো নিচ্ছেন, সেগুলি থেকে কি কোনো ইনপুট নেওয়ার সুযোগ আছে এই গভর্নমেন্টের? অবশ্যই সুযোগ আছে, কারণ ইনপুট তো তাদের কাছ থেকে নেবেন। আমি একটা সিম্পল কথা বলি, আপনি 10টা ক্ষেত্রে সংস্কার করতেছেন, এই 10টা ক্ষেত্রের মধ্যে কমপক্ষে 4টা ক্ষেত্র তো সরাসরি আগামীতে যে সরকার আসবে, যারা আসবে তাদের জন্য প্রযোজ্য মিনিমাম, তাই না? বিচার বিভাগ বলেন, তারপর শাসনতন্ত্র বলেন, যেটা সংবিধান বলেন, বিচার বিভাগ, আপনার এই যে কি বলেন নির্বাচন ব্যবস্থা বলেন, এগুলো তো সরাসরি তাদের সঙ্গে সম্পৃক্ত রে ভাই। এখন আপনি একটা অসাধারণ একটা কাজ করলেন, সেটা কি আপনারা সংবিধান সংস্কার করলেন, করে না পরে আপনি কি করবেন? বাস্তবায়নটা কি করবে? কি করবে বাস্তবায়ন? কোন গণপরিষদে পাস হবে? একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যে গণপরিষদ, তারা তো পাস করবে। তারা যদি বলে ভাই এটা মানি না, আপনি কি করবেন? আপনি কি করবেন? আমি একটা বিরতিতে যাব, তার আগে আমি আসছি আপনার কাছে, আমি আপনার কাছে ফিরবো। সেটা হচ্ছে এই যে সংস্কার কমিশনগুলো বলছে পলিটিক্যাল পার্টির কাছ থেকে তারা বিভিন্ন ইনপুট লিখিত বা অন্য মতামত চাচ্ছেন, সেই ক্ষেত্রে তো পার্টিগুলো তাদের মতামত দিয়েই সংস্কারটা করবে, তাহলে কি বাস্তবায়নে তারা হেল্প করবে না? না, এটা থিওরিটিক্যালি হবে। আচ্ছা, থিওরিটিক্যালি হবে। পলিটিক্যাল পার্টিশন কবে আসবে? 31শে ডিসেম্বরের মধ্যে কমিশন তারা জমা দিবে। জি, জমা দেওয়ার পর তারপরে আপনি পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করবেন। পলিটিক্যাল পার্টি যদি বলে যে এই জিনিসটা জমা করছে, আমি এই ফরম্যাটটাই পছন্দ করি না, তখন আপনি কি করবেন? আবার নতুন করে করবেন। কাজে আমি মনে করি এই সংস্কারের প্রতিটা ধাপে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতিনিধি রাখা উচিত ছিল, প্রতিটা লেয়ারেই এটা আইডিয়াগুলো থাকা দরকার ছিল। আপনি এটা ওনারা সংস্কার করলেন, একটা নির্বাচিত সরকার এসে বললেন যে এটা আমাদের পছন্দ হয় না, এটা আমরা মানলাম না, আপনি করবেন কি? কেয়ারটেকার সিস্টেম বেগম খালেদা জিয়া পার্লামেন্টে পাশ করালেন, শেখ হাসিনা সেটা বাতিল করে দিলেন, কি হলো? কি করতে পারলাম? এটাই তো বড় সংস্কার ছিল। এরকম আরো রেকর্ডও আছে, বিশেষ করে আমার মনে আছে যে 1/11-এর সময় 2007-9 সালে স্থানীয় সরকার কমিশন করা হয়েছিল, সেটিও পরবর্তীকালে গভর্নমেন্ট এসে কিন্তু এটাকে করেননি। এইরকম এত কমিশন হলো, সিদ্ধান্ত নিল, তারপর এই যেটা বলে সংবিধান সংস্কারের যদি প্রশ্ন আসে বা কে পাস করবে এবং ইমপ্লিমেন্ট করবে কি, এই গভর্নমেন্ট তো সারা জীবন থাকবে না। মনির ভাই, আপনার কাছে আবারও ফিরে আসি, বিশেষ করে যে আলাপ হচ্ছিল যে বিভিন্ন ধরনের সংস্কার উদ্যোগ যেগুলি নেওয়া হয়েছে সরকারের, তারা আমরা বিভিন্ন ব্রিফিংয়ে দেখেছি তারা ডিসেম্বর নাগাদ এগুলো জমা দেবে। আপনি বলছিলেন যে বাস্তবায়নের চ্যালেঞ্জ, যারা নির্বাচিত হয়ে দেশে আসবে, সরকার গঠন করবে, তারা কতটুকু সেটাকে এন্ডোর্স করবে। এখন সেই রাজনৈতিক দলগুলো যখন আপনারা কালেকটিভলি তথ্যপত্রগুলো গভর্নমেন্টকে দিচ্ছেন, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদের এন্ডোর্সমেন্ট ওই আলোচনাগুলিতে পেয়ে যাচ্ছে, নাকি আপনার মনে হচ্ছে যে এর বাইরেও আরও চ্যালেঞ্জ আছে? প্রশ্নটা হলো, চ্যালেঞ্জ তো সব কিছুতেই থাকবে, সবসময় থাকবে। এই গভর্নমেন্টে যারা আছে তাদেরও একটা চ্যালেঞ্জ আছে, আবার গভর্নমেন্টে যারা আসবে তাদেরও চ্যালেঞ্জ থাকবে। কোশ্চেনটা হলো সংস্কার আপনি কতটুকু করবেন, তার একটা লিমিট থাকতে হবে। একটা রোডম্যাপ আমাদের দল থেকে বারবার চেয়েছে যে আপনার একটা রোডম্যাপ দেন, যে রোডম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো আমাদের এই কাজ, আমরা প্রিপারেশন নিতে পারবো। দে আর নট গিভিং দ্য রোডম্যাপ টু দ্য নেশন, টু দ্য পিপল অলসো। তো এইখানে যে কাজটা হয়েছে সেটা হলো সংস্কার। আমি একটা কথাই যে আপনাকে একটু অ্যাড করেছিলাম, প্লিজ। বাংলাদেশে ধরেন শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাকশাল করলেন, এর আগে লাল ঘোড়া দাবড়িয়ে দিলেন, রক্ষীবাহিনী দিলেন, দেশে দুর্ভিক্ষ দিলেন, সর্বশেষ বাকলা দিলেন, সকল পত্রিকা বন্ধ করলেন।
এই এই যে বাকশাল করলেন, এটা এটা একটা পদ্ধতি। সকল দল বন্ধ করলেন, সকল পত্রিকা বন্ধ করে কি করলেন, মানুষের মানবাধিকার সব নষ্ট করে দিয়ে উনি একটা দল করলেন। সেইটা এসে করলেন জিয়াউর রহমান সাহেব, প্লুরালিজম করলেন, যে গণতন্ত্র দিলেন, বহুদলীয় গণতন্ত্র, এবং তিনি শুরু করলেন কাজটা। আবার এরশাদ সাহেব এসে আবার বন্ধ করলেন। কাজেই একটা গভর্নমেন্ট এসে কী সংস্কার করবে না জানি না। আবার বেগম খালেদা এসে করলেন কি, সংসদীয় গণতন্ত্রের পার্লামেন্টে পাশ করলেন। সেখানে কিন্তু আওয়ামী লীগ ভোট দিয়েছে সংসদীয় গণতন্ত্রের জন্য, সবাই মিলে আমরা পাশ করেছি, আমি তখন স্বতন্ত্র এমপি। এরপরে উনি কেয়ারটেকার সিস্টেম দিলেন। কেয়ারটেকার সিস্টেমে এই দেশে গণমানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। এই দেখেন কেয়ারটেকার সিস্টেমের ফল হলো কি, 90 সালে 91-তে আমরা আসলাম, বিএনপি গভর্নমেন্টে আসলো, আবার 96-তে ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্টে আসলো, আবার 2001 সালে আমরা আসলাম। একটা ট্রানজিশন, একটা রাস্তা থাকতো, এবং মানুষের যেতে হতো ভোটের কাছে, মানুষের ধারণা করতো, বা এইসব পলিটিক্যাল লোকেরা বিশ্বের ধারণা করতো এরকমের, যে এই মানুষের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের একটা ম্যান্ডেট নিতে হবে। সো আমরা এমন কিছু করবো না যাতে ম্যান্ডেট নেওয়ার সময় আমি সমস্যায় পড়ি। এই গেছিল এই কেয়ারটেকার সিস্টেমটাকে শেখ হাসিনা এসে একেবারে টোটালি বাতিল করে দিলেন। আপনারা জানেন এই পার্লামেন্টের কনস্টিটিউশন একটা রিফর্ম কমিটি হয়েছিল তখন, এবং রিফর্ম কমিটিতে সাজেদা চৌধুরী ছিলেন, আপনার মনে আছে, উনি প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি, শহীদ হোসেন গ্রুপ ছিল কো চেয়ারম্যান। ওনারা কেয়ারটেকার সিস্টেম থাকবে অ্যাজ ইট ইজ সুন্দর করে লিখে এটা শেখ হাসিনার কাছে জমা দিলেন। শেখ হাসিনা এটা কেটে ফেললেন, এটা টোটালি বাদ দিয়ে দিলেন। এখন এই যে সংস্কার, ওই কমিটি কিন্তু 3-4 মাস কাজ করেছে। 4 মাস কাজ করে সংবিধান মানে কনস্টিটিউশন রিফর্ম করে বা অ্যামেন্ডমেন্ট করে যেটা করার দরকার ছিল সব করে নিয়ে শেখ হাসিনার কাছে দিলেন। উনি বলেন যে নো, ইট শুড নট বি, এটা হবে না, এবং উনি বাতিল করে দিলেন। এখন এই সংস্কারের ভ্যালুটি কি? ধরুন প্রফেসর ইউনূস একটা দারুণ সংস্কার করলেন, এবং খুব ভালো সংস্কার। একটা গভর্নমেন্ট এখানে নির্বাচিত হলো মানুষের ভোটে, এবং সেটাই প্রথম আসলো, যেমন হাসিনা যখন ভোট টোট দিয়ে আসলো, এরকম একটা গভর্নমেন্ট আসলো, এবং সেটা সরিজার হলো, এবং সব সংস্কার বাতিল করে দিল। কী কাজটা হবে? কিন্তু এখানে তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা ব্রিফ করছেন মিডিয়াতে, তারা বলছেন যে আগামী ইলেকশনের একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করাই হচ্ছে সংস্কারগুলোর কাজ। তারা তো ইলেকশনটাকেই ফ্যাসিলিটেট করার জন্য সংস্কারগুলো করবে। যদি তা হয় তাহলে আগামী তারও একটা রূপরেখা থাকতে হবে। কীরকমের? আপনার এই নির্বাচনের সাথে ভাই বলেছেন যে 4টা একদম সরাসরি সংশ্লিষ্ট, বিচার বিভাগ সংশ্লিষ্ট, আপনার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট, তারপর আপনার এই যে পুলিশ কমিশন সংশ্লিষ্ট, আবার সংবিধানও এর সাথে হচ্ছে, আরপিও মিডিয়া। তো এখন সংবিধানে আপনি ওইটুকু সংস্কার করেন যেটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, আরপিওর অতটুকু করেন যেটা নির্বাচনের সংশ্লিষ্ট, তারপর আপনি নির্বাচন করেন। নির্বাচনের কথা কিন্তু ওরা এখনো বলেন, আপনি যে বলেছেন টাইম লিমিট বলেন, নির্বাচনের কথা বলেন, হ্যাঁ নির্বাচন হবে, হ্যাঁ নির্বাচন হবে, আপনার কাছে বললাম হ্যাঁ নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, যেমন উনি যেটা বলছেন বা আমিও বলতে চাই যে এইটা সংস্কার করলেন 31শে ডিসেম্বরে একটা সংস্কার জমা হলো, জমা হওয়ার পরে সেইটা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা যাবে, আলোচনা যাওয়ার পর পলিটিক্যাল পার্টি বললো আমরা এই ফর্মেটই মানি না, তারপর দল ফর্মেট মানলো, এরপরে এটা বললো যে আমি এইটা চাই, এইটা চাওয়ার পরে তারপর সেইটা ইনকর্পোরেট হলো অথবা হলো না, এরকম একটা পরিস্থিতি হতে হতে তারপর সব মিলিয়ে যখন আপনি যাবেন, ইট উইল টেক এ লট অফ টাইম। এই টাইমটা আপনি কিল করতেছেন কেন? যদি ইকোনমিক্যালি আমরা সার্ভাইভ করতাম বা আমাদের রিভাইভ করতাম, যে আপনি যদি এখন দৃশ্যমান করতেন যে আমরা প্রচুর বিদেশি যে টাকা চুরি করেছে তার একটা অংশ নিয়ে এসেছি, তাহলে আমরা মনে করতাম যে আসবে, বলছে যে ফিরে আসবে। প্রফেসর ইউনূস একটা কাজ করছে। আচ্ছা, যারা এত মানুষ খুন করলো গত 15 বছর ধরে এবং এই অগাস্ট বিপ্লবের এই খুন করলো, আপনি যদি দৃশ্যমান একটা সামারি ট্রায়াল বা কোনো একটা ট্রায়ালের একটা অ্যারেঞ্জমেন্ট করতেন, তাহলে আমরা বুঝলাম এরকম। যেসব মানুষ এখন বসে আছে, হঠাৎ করে একজনকে ধরে দেখি 3 কোটি 5 কোটি টাকা তার ঘরে, রিটায়ার্ড আমলারা, এই যত আমলারা বসে আছে প্রত্যেকের ঘরে কিন্তু 5 কোটি 10 কোটি টাকা এখন আছে। আপনি এরকম ধরার অ্যারেঞ্জমেন্ট করেন না কেন? বর্ডার খুলে দিলেন, সব বর্ডার, আজকে পত্রিকা না জানি কালকে পত্রিকা দেখলাম, সব বর্ডার খুলে দিয়ে সব লোক পাস করার পরে বলেন এখন নিষেধাজ্ঞা জারি করছেন, আপনি ক্রস করতে পারবেন না, বর্ডার ক্রস করতে পারবেন না, আপনি যেতে পারবেন না বিদেশে। যাদের নামে নিষেধাজ্ঞা অনেকে আগে চলে গেছে, অনেক আগে চলে গেছে। তা আপনি 3 মাস আপনি হাসিনার লোক দিয়ে বর্ডার পাহারা দিলেন কেন? আপনি কেন 3 মাস এই বর্ডারটা আটকালেন না? আচ্ছা, ওকে ফাইন, আপনি বললেন ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছি। কালকে জানি কি দেখলাম, ইসলাম গ্রুপের কত টাকা, আর আরেকটা জানি কাকে দেখলাম, লোটাস কামালের ব্যাপারে, লোটাস কামালের প্রচুর টাকা ব্যাংক থেকে লোপাট হওয়ার পরে এখন বলছে টাকা তুলতে পারবেন না, লোটাস কামালের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন। তা আপনারা এইসব সকল কাজ করে সব কিছু এরকম হয়ে তারপর নিষেধাজ্ঞা দেন, তো কী লাভ হলো মানুষের কাছে? তো মানুষ যেটা জানতে চায় অ্যাকচুয়ালি মানুষ আশাহত হচ্ছে কেন, কারণ আমরা চেষ্টা করছি এই গভর্নমেন্টটা টিকুক, বিশেষ করে বিএনপি আমরা চাই এই গভর্নমেন্টটা সত্যি সত্যি ভালো করুক, এবং তারা ভালো করলে দেশের উপকার হবে। আবার তারা মন্দ করলে ক্ষতিটা হয়, তখনও মানুষের উপরেই দায়ভারটা আসবে, তারা মন্দ করলে ক্ষতিটা হবে এই দেশের, এবং এই দেশের মানুষের যে ক্ষতি হবে সেটা অপূরণীয় ক্ষতি হবে, ফেরত মানে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। কিন্তু
ধন্যবাদ মাসুদ কামাল। এই প্রসঙ্গে বিশেষ করে বারবারই যে কথাটি আসছে যে আরও এক্সপেডাইট করা, উদ্যোগগুলি হয়তো ভালো, কিন্তু মানুষের মধ্যে একটা দ্রুত পারফরমেন্স দেখবার একটা চ্যালেঞ্জ সবাই দেখতে চাইছে, যে জিনিসপত্রের দাম, ব্যাংকিং সেক্টর রিফর্ম, 3 মাসের মধ্যে কি এগুলো আরও দ্রুত করা সম্ভব ছিল বলে মনে হয় আপনার? শুনেন, আমি একটা জিনিস বলি আপনাকে, একদম শুরুর দিকে না আমি অনেকের সঙ্গে মানে আলাপ করছি যে ভাই আপনারা কী চান এই সরকার কতদিন থাকুক। আমি অনেক মানুষকে বলতে শুনছি এরা যতদিন ইচ্ছা থাকুক, আচ্ছা, এরা যতদিন ইচ্ছা থাকুক, এরকম বলেছিল। এবং তাদের বক্তব্যের মধ্যে একটা ছিল, মানে হতাশা ছিল এরকমভাবে। তারা বলছে যে আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি, পলিটিক্যাল গভর্নমেন্ট দেখা হয়ে গেছে, আমরা এখন ইউনূস সাহেবের নেতৃত্বে একটা নির্দলীয় সরকার দেখতেছে যা দেশটা ভালো করবে। ফাইন, সেই লোকটাই 1 মাসের মাথায় এসে বলে এরা পারতেছে না, 2 মাসের মাথায় এসে বলে এরা আরও পারতেছে না, 3 মাসের মাথায় এসে বলে যে তাড়াতাড়ি নির্বাচন দেয় না কেন। এটা কিন্তু যতই দিন যাবে ততই হবে। কেন হবে সেটা আমি বলি আপনাকে। দেখেন, বাংলাদেশে অনেক গভর্নমেন্টে আসছে, যখন আসে তখন গভর্নমেন্টের নিয়ে সবার মাধ্যমে একটা প্রত্যাশা থাকে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে প্রতিদিন যাতে থাকে চেঞ্জটা ভালো হয়েছে, আর মানুষ তাকে বিচার করতে থাকে যে ভালো তো হয়েছে, বললাম কতটুকু ভালো হয়েছে মাপি, আমি তো এটা পাচ্ছি না, আমি তো এই সমস্যাটা পড়ছি। প্রতিদিনই কিন্তু তার জনপ্রিয়তা কমতে থাকে। এটা সংসারেও ঘটে। যে নতুন বিয়ে করে বউ দেখেন, প্রথম মানে 15-20 দিন তার কোনো দোষ নাই, হাত থেকে যেটা কাপ পুরো ভেঙে যায় তার কোনো সমস্যা নাই। আর 3 মাস 4 মাস পরে ওই মানে জিনিসটা একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, এটা জন্য তার তুলকালাম কাণ্ডপন্ত হয়ে যায়। এটা সব জায়গায় হয়, এটা হিউম্যান নেচার। এখন এই নেচারটা কিন্তু বিএনপিও বুঝছে। এখন বড় দল তো বিএনপি, এবং সবচেয়ে বড় দাবিদার তো বিএনপি। বিএনপি কিন্তু প্রথম দিকে কিচ্ছু করে নাই, বলছে যৌক্তিক সময় দিবে তারা। যৌক্তিক সময়টা কি কিছু করে না, কিন্তু যা বলে বলুক, কতটুকু লিমিট এটা বলে না। এখন কিন্তু বিএনপি কি বলতেছে যে 3 মাসের মধ্যে রোড ম্যাপ আপনাকে দিতে হবে। এখন বিএনপি মানে এই সরকারের জনপ্রিয়তা যত কমবে, বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল দলের পক্ষ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার চাপ তত বাড়তে থাকবে। এটাই নিয়ম। এবং এটা কিন্তু অন্যায় কিছু আমি দেখি না এখানে, এটাই স্বাভাবিক। বিএনপি তো পলিটিক্স করে, বিএনপি তো এখানে চ্যারিটি করতে আসে নাই, তারা তো পলিটিক্স করতে আসছে। পলিটিক্সের অর্থ রেখে তারা তাদের মতো করে দেশে চালাতে চায়, তো কাজে তারা এটা চাইবেই। এখন এই সরকার যদি ভালো করতো, এই সরকার খুব ভালো করতেছে, কোনো একটা সেক্টরের কথা আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবে না, সরকার নিজেও বলতে পারবে না। সরকার বলুক যে আমি এই সেক্টরটা খুব ভালো করতেছি, সেই সেক্টরটা কোনটা? আপনি দেখেন একটা শিক্ষা, একটা বিভাগ, শিক্ষা বিভাগে পুরো আওলা ঝাওলা। ইউজিসির 5 জন মেম্বার থাকে, 2 জন দিয়ে রাখছে, আর 3 জনের কোনো খবর নাই, ওরা কোনো মিটিং করতে পারে না। এটা আপনার জানার কথা, তারা কোনো মিটিংয়ে বসতে পারছে না। তাহলে কি হইল ভাই? 3 মাস হয়ে গেছে, আপনি 5 জন মেম্বার দিতে পারেন না। তারা খালি খুঁজতেছে যে একজনের কাছে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই কেন এটা হচ্ছে এরকম? কয় কি দেখেন আমরা তো খুঁজতেছি, এখন আওয়ামী লীগ সাথে যেখানে হাত দিয়ে সেটাই আওয়ামী লীগ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি খুঁজাখুঁজি ধরেন 5 বছর, 5 বছর আপনি খুঁজে পেলেন না, তা 5 বছরে কি ইউজিসি মিটিং হবে না? সেটাই অনেক জায়গায় ভিসি প্রভিসি ট্রেজারি এখন আপনি নিয়ে যদি 5 বছরের মধ্যে এই এত বড় 18 কোটি দেশের মধ্যে আওয়ামী লীগ ছাড়া কাউকে খুঁজে না পান, তাহলে তো বুঝতে হবে আপনার খুঁজার সমস্যা, চোখের সমস্যা, সার্চিং এর সমস্যা, আপনি খুঁজতে পারেন না। ওটা তো আপনার অযোগ্যতা ভাই। প্রত্যেকটা জায়গায় একই রকম সমস্যা তার হচ্ছে। কোনো একটা জায়গায় আপনি লজিক, আমি তো মাঝে মাঝে বলি ভাই লজিক্যালি আলাপ করেন। লজিকটা কি আপনার? একটা কাজ আপনি করলেন, বললেন যে আমি বিরাট একটা কাজ করে ফেলাইছি, লজিকটা কি? আমি একটা সিম্পল এক্সাম্পল বলতে পারি, একই জিনিস 2 জায়গায় 2 রকম ঘটছে। দেখেন আমি বলি আপনাকে, এই যে সিটি কর্পোরেশনগুলো, আপনি এক অর্ডারে সব সিটি কর্পোরেশন বাতিল করে দিলেন, দিয়ে করলেন কি মেয়র বাতিল, কমিশনার মানে কাউন্সিলর যারা আছে সব প্রশাসক থাকবে, প্রশাসক। আচ্ছা, কাউন্সিলর কি পলিটিক্যালি আসছিল না? কাউন্সিলর সব তো নন পলিটিক্যাল আসছে। আচ্ছা ফাইন, তাহলে আপনি আবার চিটাগাং মেয়রকে করাইলেন কেন, শপথ নেওয়াইলেন কেন? উনি বিএনপির পক্ষ থেকে, উনি বিএনপিতে উনি বহিষ্কৃত। সেটাই, উনি তো বিএনপির অর্ডার না মেনে ইলেকশন করে বহিষ্কৃত। কেন আমাকে তো হলো কি, আমি কিন্তু বিরোধীরা, আমার কথা হলো কি তাহলে ওনারটা আপনি কেন করলেন? সবগুলির মধ্যে কনসিস্টেন্সি থাকবে না। আচ্ছা ঠিক আছে, ইউপি ইলেকশনগুলিতে প্রত্যেকটা চেয়ারম্যান নৌকা মার্কা প্রতীক দিয়ে পাস করছে, তো ওরা তো চিহ্নিত আওয়ামী লীগ, আপনি ওদেরকে বাদ দিতে পারলেন না, তাহলে আপনি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে বাদ দিলেন কেন? পরিষদ অবশ্য পরে বাদ দেওয়া হয়েছে একটু, এরপর বোধহয় পরে এটা করা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ইউনিয়ন পরিষদ পরে করা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাতিল করা হয়েছে, ওটা করছে অনেক পরে। তো আমার কথা হলো কি, এই জিনিসগুলো যে আপনারা করলেন এটা তো লজিক্যালি হলো না। তো আপনি সিস্টেম করে, আচ্ছা ঠিক আছে আপনি বাদ দিলেন, তাহলে আপনি আগামী দিন নির্বাচন ঘোষণা করেন। একটা কাউন্সিলের হাতে কিন্তু অনেক কাজ, সেটাই কাউন্সিলের কাছে গ্রামের লোকজন যায়, অমুক সার্টিফিকেট লাগে, হ্যান লাগে, তেল লাগে, ওই লোকগুলো এখন যাবে কোথায়? ওই সার্ভিসটা কে দিবে সেটাই। তো এখন এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। বাতিল করাটাই কিন্তু কোনো সাফল্য নয়। ময়ের এখানে একটা কথা বলি আপনাকে, একটা বিল্ডিং আপনি ভাঙবেন, ভেঙে এখানে নতুন একটা বিল্ডিং করবেন, ভাঙার কারিগর এবং গড়ার কারিগর কিন্তু একরকম না, সেম। তো যারা এখন আন্দোলন করছে এরা কিন্তু সরকারটাকে বিদায় করছে, তারাই সরকার গড়তে পারবে, এত সহজ না বিষয়টা। মূল্যবান কথা, ভাঙার এবং গড়ার কারিগর এক না। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা দেখলাম যে এই যে আবার উপদেষ্টা পরিষদের আকার চেঞ্জ করা হয়েছে, নতুন লোক যোগ করা হলো, এটিও কি পারফরমেন্স এক্সপেডাইট করবার জন্যই করা হয়েছে? এটা ভালো, এটা আমি সমর্থন করি। সমর্থন প্রয়োজন আমি মনে করি আরো বাড়ানো উচিত, আরো কয়েকজন বাড়ানো, মানে মন্ত্রী পরিষদ তো আরো বড় ছিল অতীতের গভর্নমেন্ট, হ্যাঁ এটা আরেকটু বাড়ানো উচিত। বাড়াক, আমার এটা কোনো সব মানুষের কাজগুলি তো ভাগ করতে হবে, এবং এটা বাড়ালে বলে আমি খুশি যে ভাই কাজ। কিন্তু ভাই কথা হলো ক্যাম্পের সবচেয়ে বড় কথা হলো আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আপনাকে বলতে হবে যে আমি 2025-এর জুলাই নাগাদ নির্বাচন করব, কন্ডাক্ট করব। হয়তো পারবেন না, নাও পারতে পারেন, জুলাই থেকে আপনি হয়তো সেপ্টেম্বরে যাবেন অথবা অক্টোবরে যাবেন, এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এটা আপনি 2027 সাল পর্যন্ত যাবেন না। জি, আমি একটা বিরতিতে যাবার আগে মন্ত্রী পরিষদের যে এক্সটেনশনটিকে কিভাবে দেখেন মনি ভাই, এটা একটু সংক্ষিপ্ত। উনি যেটা বলেছেন আমিও সেই একই কথা বলি, কারণ উপদেষ্টা পরিষদে এখানে এক্সটেনশনের কথা প্রসঙ্গে যদি বলি তাহলে এটা আরও এক্সটেন্ডেড হওয়া উচিত, এটা আরও বাড়ানো উচিত। কারণ প্রফেসর ইউনূস সাহেবের কাছে 20টা মন্ত্রণালয় আছে, 20টা মন্ত্রণালয় প্রফেসর ইউনূস সাহেব অ্যাড্রেস করা সম্ভব না, ব্যক্তিগতভাবেও তার উপদেষ্টারা প্রত্যেকে 2 থেকে 3টি করে আছে। এখানে সংখ্যা বাড়লে বেশি হবে এবং তাতে কাজ সহজ হতে পারে আমি মনে করি, এবং সেটা এক্সপ্লয়েট করার জন্য আরও সংখ্যা বাড়ানো উচিত বলে আমি মনে করি। কিন্তু কথাটা হলো এই যে সবাই মিলেও যে কাজটা হচ্ছে না, কোনো কাজটা হচ্ছে না, প্রবলেমটা হলো এখানে। উনি যে বললেন বা আমি এটা বলতে চাই যে আপনারা বললেন সাকসেসফুল হয়েছেন কোনো মিনিস্ট্রি বা কোনো মিনিস্ট্রি পারফেক্টলি কাজ করেছেন, এরকম একটা মিনিস্ট্রির কথা বলেন, যেন হোমের কথা বলেন বা অন্যান্য মিনিস্ট্রির কথা বলেন, দেখেন কোথায় শিক্ষার কথা উনি বললেন, কারিকুলামের কথা বলেন, মানুষ তো সেই কারিকুলামের ব্যাপারে সমগ্র বাংলাদেশ উদ্বিগ্ন, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারিকুলাম নিয়ে উদ্বিগ্ন ছিল। সেখানে কত কিছু লেখা হয়েছে তাদের না, একটা বইয়ের কথা যদি বলি, ক্লাস 7-এর সমাজ পাঠের বই আছে, গত বছরের ছিল সেটা, আমি দেখেছি 126টা ছবি আছে বইটার মধ্যে, তার একটা ছবি হলো 60 গম্বুজ মসজিদের ছবি, সেটা লাস্ট ছবিটা, আর 125টা ছবি হলো মূর্তি এবং অন্যান্য জিনিস। কাজে এই যে পরিস্থিতি থেকে মানুষ বাঁচতে চায়, এখন আপনি আমাকে যদি জেলে ঢুকান, জেলে ঢুকাবার পরে যদি আমাকে বলেন যে এই কাজটা বলো বা এই কথাটা বলো, তা আমি বলতে বাধ্য হই। এখন জনগণ এরকম একটা পরিস্থিতিতে গিয়ে তখন হাসিনার সময় বাধ্য ছিল, কিন্তু এখন তো বাধ্য না, জনগণ করেছে, এখন প্রত্যাশা করে। আজকে কোন অ্যাডভাইজার বলেছেন যে মানুষের চিন্তা মুক্ত করার আমরা একটা ব্যবস্থা করেছি। আমরা মনি ভাই অনুষ্ঠানের শেষ পর্বে মূলত আজকের আলোচনাটিকে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে যেই 90 দিনের আলাপ আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে একটা বিষয় এসেছে যে আপনার প্রশাসনিক এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কাজ সংস্কারগুলোকে দ্রুততম পর্যায়ে করে মানুষের মন রক্ষা করা বা জয় করা। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন আপনারা সংলাপে প্রধান উপদেষ্টা বা অন্যদের সাথে দেখা করলেন, সেখানেও কি আপনারা এই দাবিগুলো করেছেন? যেমন আপনি একটা পর্যায়ে বলেছেন যে আপনারা পথ নকশা বা রোড ম্যাপ চেয়েছেন, এই দাবিটি কি আপনারা তুলতে পেরেছেন বা এটি কোনো উত্তর পেয়েছেন? না, এটা তো প্রত্যেকটা প্রথম মিটিং থেকেই বলা হয়েছে, আমাদের এ যাবৎ 2বার মিটিং হয়েছে, 2বারই একই কথা বলা হয়েছে, এবং 2বারই আমরা বলেছি যে আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি করেন যাতে একটা ফেয়ার নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে, সেই নির্বাচন করে আপনারা একটা নির্বাচিত সরকারের হাতে মানে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, যাতে ওই সরকার এই দেশের কার্যক্রম করতে পারেন এবং এই দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে পারেন। আর কোশ্চেন হলো এই যে এইসব দাবি আমরা করি বা বলছি, কিন্তু উনি এই অন্তর্বর্তী সরকারকালীন সরকারটা যেভাবে হাঁটতে চায় সেভাবে হাঁটছে কি না আমি জানি না। আমি একটা সাম আপ করতে চাই এইভাবে, যেমন ধরেন প্রশাসনিক ক্ষেত্রে মানুষের আশাহত হয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে মানুষ যে প্রত্যাশা করেছে তা প্রত্যাশা পূরণ হয়নি। যেমন ধরেন ঘুষ তো বন্ধ হয়নি, ঘুষ চলছে, এবং আগে আওয়ামী লীগের লোক যেখানে বসা ছিল সেখানে
এইটা সরে আবার একটা জায়গায় বসছে, আর এইটা করে এখানে এসে বসছে ওই একই লোকেরাই। কিন্তু সরকারের হাতে তো তালিকা থাকার কথা, আচ্ছা, থাকা উচিত ছিল, এইখানে ব্যর্থ হয়েছে, মানে আশাহত হয়েছে। আপনার ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মানুষ আশাহত হয়েছে। পুলিশ কাজ করে না এখন পর্যন্ত, না আমি মনে করি এখন পর্যন্ত পুলিশ যেভাবে কাজ করা দরকার বা করতো সেভাবে কাজ করে না। পুলিশের ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত ছিল কিছু লোক নিয়োগ করা, তাদের ক্র্যাশ প্রোগ্রাম করা উচিত ছিল, সেটা করেনি। বিচার বিভাগের ক্ষেত্রে সারা বাংলাদেশি বিচার বিভাগ আওয়ামী লীগেরটাই রয়ে গেছে, তারা সব সেখানে বসে আছে, বহাল তবিয়তে আছে। টার্কিতে আপনার কুয়ের পরে এরদোয়ান এসে ৪,৫০০ বিচারককে একবারে বের করে দিলেন। আপনি ২.৫ লক্ষ কর্মকর্তা কর্মচারীকে একবারে বিদায় করে দিলেন। আমাদের দেশে কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। সেই বিচার বিভাগটা যদি সব বহাল তবিয়তে থাকে, কি সংস্কার আপনি করবেন, কার সংস্কার করবেন? সেখানে মানুষ আশাহত হয়েছে। আপনার জিনিসপত্রের দামের ক্ষেত্রে মানুষ আশাহত হয়েছে। মানুষের মানে এই ক্ষেত্রগুলো তো খুব বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রগুলো মানুষ আশাহত হলে মানুষ প্রত্যেক দিনই, আমি এখন ধরেন অনেক মুখে আপনি ইউটিউব খুললে আপনি দেখবেন বহু মানুষই এখন বলতেছে এই সরকার এইভাবে যেভাবে চলছে সেটা মানে মানুষকে মানে আশাহত হচ্ছে, অথবা আমরা ব্যর্থতার ছাপ দেখছি, অথবা ফরাদ উদারি সেদিন বললেন, 2 দিন আগে বললেন যে আমরা যা প্রত্যাশা করেছিলাম এই সরকার সে প্রত্যাশা পূরণ করতে পারে নাই, এই সরকারটা এই বিপ্লবটাকেও কাজে লাগাতে পারে নাই। তো সার্থকতা আমি বলি এগুলো সরকারের এই পরিস্থিতি আছে। আমি এখান থেকে বেরোয় যাবার জন্য বা এখান থেকে সরকারের বাঁচার জন্য আমি মনে করি বা আমি এটা বলতে চাই, র্যাপ আপ করতে চাই এইভাবে, এগুলো ব্যর্থতা বা এগুলা মানুষ আশাহত হিসেবে ক্ষেত্রে মানুষের আশাবাদী হবে এখানে। এই ক্ষেত্রে আপনারা যদি প্রয়োজনীয় সংস্কার যেটুকু দরকার সংবিধানে সেটুকু করেন, আপনারা নির্বাচন কমিশন যেটুকু সংস্কার তাটুকু করেন, আপনারা ধরেন আরপিও যেটুকু সংস্কার করেন, আর ইম্পর্টেন্ট কিছু জায়গায় আপনার লোক বসেন, যেমন ধরেন দুদকে আপনাদের কোনো লোক না, এখনো 3 মাস হলো, দুদকে 3 মাস আপনার স্বৈরাচারী সরকারের লোক কেন 3 মাস বসেন? তাদের ফাইল ক্লিন করার জন্য, ফাইল পরিষ্কার করে এখন দুদক থেকে সরিয়ে এখন নতুন লোক বসাবেন। ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আপনাদের লোক নাই। ইলেকশন কমিশন আপনারা এখনও বসান নাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি এইসব করে এতটুকু সংস্কার করে আপনারা একটা নির্বাচনে যান যাতে সকল মানুষ নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, একমাত্র পতিত সরকার ছাড়া, যেটা আমি মনে করি। একটা সাপ্লিমেন্ট করি, যেমন আপনি যখন বললেন যে সংবিধান নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে, তাহলে আমাদের এখানেই মঞ্চে যারা এসেছেন তারা অনেকে বলেছেন যে সংবিধান পুনর্লিখনের টাইম হবে নাকি এটিকে, ভাই এ কথা বললে কোনো লাভ নাই। সংবিধান পুনর্লিখন অর্থ কি? নতুন করে লেখা, সংবিধান নতুন করে লেখাতে আপনার 2 বছর লাগবে মিনিমাম। সেটাই তো কে আপনার সংবিধান পড়বে? আমি আপনাকে বলি একটা কথা বলতে, 90% মানুষ এই দেশের বা 80% মানুষ ধরুন, যারা আমি ইঞ্জিনিয়ার কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা আমার লাইব্রেরিতে বসেছিলাম, আমি বলছি এই সংবিধান আমার সামনে আছে, আপনারা 2 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আপনারা কোনোদিন সংবিধান পড়েছেন কিনা? বলছেন না, পড়ে নাই, কোনোদিন পড়ে নাই। আপনি পড়েছেন কিনা? আপনি প্রয়োজনীয় অংশটা আপনি পড়েছেন। সংবিধানের এইখানে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় আমি একটা মানুষ হিসেবে আমি আমার মানবিক মূল্যবোধ পাচ্ছি কিনা, আমি এই সরকার চালাচ্ছি কিনা, আমি আমার অনার ফিল করছি কিনা, এবং আমি অকারণে যেসব ঝামেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশরা করতো সেখান থেকে মুক্ত কিনা। আমি বাজারে গিয়ে সংসদে যারা পলিসি মেকার হিসেবে ছিলেন, সংসদ সদস্য হিসেবে কিংবা পলিটিক্যাল পার্টি, তারা কি এই স্টেক হোল্ডার ডায়ালগগুলোতে আপনার ভয়েস রেজ করতে পারছেন? আপনি তো আমি তো জানি না আমি যখন পার্লামেন্টে ছিলাম আপনি দেখেছেন কিনা। আমি তো প্রবাবলি আমি মনে করি যে পার্লামেন্টে আমি যতদিন ছিলাম তো আমি তো দ্য মোস্ট ভোকাল ম্যান হিসেবে আমি নিজে দাবি করা উচিত না, তবে আমি কোনোদিন বক্তব্য রাখি না এবং মানে একেবারে সেন্সেবল বক্তব্য রাখি নাই, এরকম কোনো দিন বোধহয় পার্লামেন্টে আমি গেছি অথচ হয় না, এরকম কোনো ঘটনা নেই, কোনো দিনই না, কোনোদিন আমার পার্লামেন্ট জীবন। আমি চেষ্টা করেছি ভেন্টিলেট করার জন্য হোয়াট ইজ দ্য রিয়েল গ্রিভেন্সেস অফ দ্য পিপল, এবং অথবা আপনারা হয়তো ইন্ডিভিজুয়ালি না দিয়ে পার্টির ব্যানারে কালেকটিভলি দিতে চাচ্ছেন। না, এটা তো আমি ইন্ডিপেন্ডেন্ট এমপি ছিলাম দীর্ঘদিন। মতামতগুলি যে এটা তো এখন যা বলি সেটা তো দল বলে, সেটাই আমরা কথা বলি। তা আমি বলি যে এই সার্থকতার জন্য আমি এই সরকারকে আমি মানে অনুরোধ করতে চাই, তারা একটা নির্ধারিত সময় ঘোষণা করুক, এবং সেই ঘোষণার মধ্যে পলিটিক্যাল পার্টি স্পেশালি স্টেক হোল্ডার, তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো বিএনপি, তাদের সাথে আপনার আলোচনা করে তাদের মতামত নিয়ে এবং তাদের সাথে একটা পারমিউটেশন কম্বিনেশন করে একটা এইরকম একটা পর্যায়ে যান যাতে অনতিবিলম্বে একটা নির্বাচন হতে পারে। এই দেশের মানুষ যাতে অংশগ্রহণ করে, তারা বিশ্বাস করে যেন তারা তাদের সরকার গঠিত হয়েছে এবং তারা সরকার চালাবে, তারা একটা পার্টিসিপেশন। জি, আমি একটু আবারও আসবো আপনার কাছে। বিশেষ করে এই যে সংস্কার কমিটিগুলো আমরা দেখছি, কোনো কোনো কমিটি মিডিয়াতে ব্রিফ করে তাদের কার্যক্রম নিয়ে, কেউ অতটা করে না। তো এখন যারা কি স্টেক হোল্ডার আমরা গবেষণা করতে যেয়ে দেখেছি,
আমজনতার সাথে আলাপ আর যারা পলিসি মেকার তাদের আলাপ, মানে দেখা যাচ্ছে যে মূল পারফরমেন্সটা সংস্কার কমিটিগুলোর হাতে পড়েছে এখন। তারা কতটুকু ডিসেম্বর নাগাদ আমাদেরকে দেবে, এটা কত বড় অ্যাম্বিশিয়াস প্ল্যান মনে হয়? এটা আসলে জিনিস কি মূল যে জিনিসটা দেখেন, আমি একটা কথা বলি, সংবিধান আলোচনা হচ্ছিল, সংবিধান আবার অনেক ইসলামী দল কিন্তু বলে যে কোরআনই হলো আমাদের সংবিধান, তাই না? আচ্ছা, মুসলমানের জন্য তো কোরআনের চেয়ে তো বড় কিছু নাই। কোরআন তো আমাদের, এটা তো আমাদের পূর্ণ জীবন বিধান আমরা বলি। তো কোরআন মানলেই তো জীবন সব ঠিক হয়ে যায়। তো আমরা সবাই কোরআনকে স্বীকারও করি, শ্রদ্ধাও করি, সম্মানও করি। তো কোরআন মানে কজন ভাই? তো ডিফারেন্সটা কি হলো, কোরআনে কি আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো কোরআন আপনি কতটুকু মানেন, সেটা ইম্পর্টেন্ট। কোরআনে সব কিছু আছে, আপনি মানেন না, আপনি কি করবেন? সেখানে সংবিধানে যেটা আছে, সংবিধানে যদি আপনি না মানেন, সংবিধানে কি লেখা আছে যে প্রধানমন্ত্রী একজন স্বৈরাচারী হবে? লেখা আছে? সংবিধানে কি বলা আছে যে প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন লোক মানে ধুমসে চুরি করতে পারবে? লেখা আছে? তো চুরি তো করছে রে ভাই। ভাই এন্ড কোশ্চেন হলো কি, মেশিন আপনি কি করলেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মেশিনের পেছনে যে লোকটা বসে আছে তার মানসিকতাটা কি, তার মেন্টালিটিটা কি, সেটা হলো ইম্পর্টেন্ট। তো সেই মেন্টালিটি যদি আপনি কিভাবে চেঞ্জ করবেন, যে কথা ডক্টর ইউনূস বলছিল তার কথাটা আমি খুব পছন্দ করছি। সে বলছিল সংস্কার আমি করলে হবে না, সংস্কার সবাইকে করতে হবে নিজ নিজ চিন্তার মধ্যে। তো সেই চিন্তা সংস্কারের ক্ষেত্রে উনি বলুক গত 3 মাসে মানুষের সবাইকে সংস্কার করতে হবে, এই করার ক্ষেত্রে উনি কি ইতিবাচক ভূমিকা পালন করতে পারছে? ওই একটা বক্তৃতা ছাড়া মানুষকে এমন কিছু দেখাইতে পারছে যে কিভাবে সংস্কার করতে হবে? ওনারা কি সংস্কার করতেছে? ওনাদের নিজেদের মধ্যে যে সংস্কারের হাওয়া আছে। গণতন্ত্র বলতে আমরা যা বুঝি, ডেমোক্রেসি বলতে যা বুঝি, এই ডেমোক্রেটিক চিন্তা কি ওনাদের মধ্যেও আছে? ওনার উপদেষ্টাদের মধ্যে আছে? ভাই এগুলি বড় কঠিন, বলা খুব সহজ, করা বড় কঠিন, করে দেখেন না। তো ধীরে ধীরে আমি বলছি সেই ভাই মূল কথা হলো কি জানেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তো এটা তো স্থায়ী সরকার না। একটা সরকার ছিল, আরেকটা সরকার আসবে, মাঝখানে সময়টুকু ওনারা চালাবে। সেই সময়টা ওনাদের যে পারফরমেন্স, তাতে মনে হচ্ছে ওই সময়টা যত ছোট হবে তত এই দেশের মানুষ শান্তি পাবে। এটা সহজ কথা ভাই। আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ইলেকশন দেন, একটা জনগণ বেছে দেখ যে সে কাকে চায়, তারপরে সে যদি না আসে জনগণ তারা আবার ধরবে, এই বেটা তুমি পালা না কেন। বেসিক কথাটা আমি বলি আপনাকে ভাই, সংস্কার দরকার দুইটা জায়গায়, এক করে নির্বাচন, এক করে বিচার ব্যবস্থা। এই দুটা করেন সব ঠিক হয়ে যাবে। যদি নির্বাচন ব্যবস্থা ঠিক থাকে তাহলে সরকারে যেই আসুক, সে যদি স্বৈরাচারী হতেও চায়, সে কিন্তু আগামীতে আবার নির্বাচনের কাছে যাইতে হবে, পাবলিকের কাছে, যে পাবলিকের পেদানি খাইতে হবে, কিন্তু এই ভয়ে সে আর কোনো 2 নম্বরই করবে না। নির্বাচনটাকে স্ট্রং করেন, নির্বাচনটা স্ট্রং করেন, বিচারটাকে স্ট্রং করেন। আমি জানো যে কারোর বিরুদ্ধে বিচার দাবি করতে, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে শেষ করি। ডক্টর ইউনূসের 666 কোটি টাকা হয়েছিল না ট্যাক্স ফাঁকির মামলায়, রায় দিয়েছিল, কিন্তু রায় যখন লিখতে গেল তখন এই সরকার এসে পড়ছে, তখন বিচারক লেখে না কেন ভাই? লেখেন না কেন? আপনি 2 বিচারক, তারা বিব্রত বোধ করছে। তাহলে আমি ওই 2 বিচারকের কাছে প্রশ্ন করি যে আগে যেন আপনি রায়টা দিলেন ওইটা তাহলে ভুল ছিল, তাহলে আপনি চাপে পেরে দিচ্ছেন। আর এখন যে লিখতেছেন না, তাহলে এখন হয় চাপের ভয়ে, মাইরের ভয়ে লিখতেছেন না। দুইটা কোনটা ঠিক? এই দুইটার একটাও যদি ঠিক হয় তাহলে আপনি প্রকাশ করেন না কেন? আপনি বলেন আমি এই কারণে রায়টা ভুল দিচ্ছিলাম, অথবা এই কারণে আমি লিখেছি না। আপনি বলেন না, আপনি বিব্রত বোধ করেন, আপনার তো রিজাইন করা উচিত। রিজাইনও করে না, আবার চাকরিতেও থাকে, আবার সরকারও খুশি হয়। এইটা হলো না। আমি এই জায়গাগুলি বলছি, মানুষের মনে কিন্তু এই প্রশ্নগুলো থেকে যায়। এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ না পাবে, যতক্ষণ পর্যন্ত সরকার না দিবে, ততক্ষণ পর্যন্ত এই সরকার নিয়ে মানুষের মনে দ্বিধা দ্বন্দ্ব থাকবে। এই দ্বিধা এবং দ্বন্দ্বগুলোকে দূর করাটাই চ্যালেঞ্জ। এবং ক্লোজিং রিমার্কস মনির ভাই আপনার কাছ থেকে লাস্ট মিনিট। আমি 2টা পয়েন্ট বলি। একটা বললো যে এই সরকার গণতন্ত্র বুঝিকে নিতে দিতে দিই। দেখেন কোনো রুমে শেখ মুজিবের ছবি আছে, কোনো রুমে নাই। আচ্ছা, এটার কোনো কনসিস্টেন্ট ডিসিশন নাই। আবার আসিফ নজরুল সাহেব বললেন 2025 সালের মধ্যে একটা নির্বাচন হতে পারে, পরের দিন তারা এই কারণে এই কথা বলে ব্যাখ্যা দিতে হয়েছে তার। আচ্ছা, ধর্ম প্রতিমন্ত্রী বললেন যে কেন 2025 সালে কেন নির্বাচন হবে? এটা আমরা তো 4.5 বছর এমনি থাকতে পারি, এই গভর্নমেন্ট তো 5 বছর ছিল, 6 মাস গেছে, আমরা 4.5 বছর থাকবো। এই যে তাদের ইনকনসিস্টেন্ট এবং তাদের ডিসিশনে যে তার কনসিস্টেন্সি নাই বা একক সিদ্ধান্ত নিতে পারে না, এটা একটা বিষয় দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হলো, যেমন ধরুন যে উনি বলেছেন যে বিচার 4 তারিখে উনি রায় দিয়েছিল,
রায় দেওয়ার পর আবার 6 তারিখে কিন্তু ওই 5 তারিখের পরে 6 তারিখে বিব্রত বোধ করেছে। আপনি বিচার বিভাগ এবং পুলিশ, উনি বলছে আমি আর একটা অ্যাড করছি পুলিশ অলসো। এই দেশে পুলিশ যে কার্যক্রম করেছে সেই সব পুলিশের কার্যক্রমে এইখানে রিফর্ম আপনি করেন বা অথবা আপনার পুলিশ নতুন ব্লাড ইনজেক্ট করেন, যেহেতু তাদের মনোবল ভেঙে গেছে ছাত্রদের হত্যা করার কারণে। হ্যাঁ, নতুন ব্লাড ইনজেক্ট করেন, প্লাস আপনি এই কার্যক্রমগুলো হাতে দেন। এই দেশে 57 জন সেনাবাহিনীর সেনা অফিসার কর্মকর্তা মারা গেছে কাদের কারণে? বিজেপির সময়। হ্যাঁ, সেটা কাদের কারণে সেটা খুঁজে বের করেন। এইটার জন্য এইটা করে ইমিডিয়েটলি কাজ করা উচিত ছিল। হেফাজতে মানুষ মারা গেল কেন, গুম হলো কেন, খুন হলো কেন, এবং যারা গুম খুন হয়েছে তারা আয়নাঘর হলো কেন, তারপরে যে টর্চার হলো কেন, এবং সম্পদ লুট হলো কেন, এইগুলো আপনার যদি আপনি অ্যাড্রেস করতেন, মানুষ আপনাদের খুব বাহবা দিত এবং মানুষ মনে করতো যে এটা তাদের কাজ হচ্ছে। মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের কোনো কাজই হচ্ছে না। তাদের একটা কাজই ছিল সর্বশেষ, মানুষ আশা করেছে বাজারে গিয়ে যেন জিনিসপত্রের দাম কম পায়, কিন্তু কোনোটাই দাম কম পায় না। হোম মিনিস্টার এখান থেকে টাকা 1 কোটি নিতেন, কিন্তু এখন হোম মিনিস্টার টাকা নেয় না, চাঁদাবাজি হয় না, কোনোটাই হয় না। ধরেন এই যে সিন্ডিকেট হয় না, তা আপনি সিন্ডিকেট চিনলেন না, সিন্ডিকেট ভাঙলেনও না, তা মানুষ যাবে কোথায়? মানুষ আশাহত ছাড়া কি আছে? সেখানে যেটা সম্ভাবনা দেখা দিয়েছে তা হলো যে এইখানে পতিত সরকার গতকালকে দেখছেন তারা কোথায় কোথায় মুভ করবে, চিটাগং, নারায়ণগঞ্জ, নরসিংদী এসব জায়গায় জড় হবে। তারপর 10 লাখ লোক 20 লাখ লোক যদি নামতে পারে তাহলে এই সরকারকে উঠিয়ে দেবে। এই সরকার উঠিয়ে দিলে তো দেশের ক্ষতি, এই দেশের মানুষের ক্ষতি, 18 কোটি মানুষের ক্ষতি। অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বসিয়েছে এবং একটা পর্যায়ে এমন হতে পারে, এরকম না হয়, আমি আল্লাহ না করি এটা না হয়, সেটা হইলো এই যে বিএনপি একটা বড় দল বা অন্যান্য দল যারা যৌথ আন্দোলন করেছে বা সমন্বিত আন্দোলন করেছে, এরকম দল একদিকে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী দেশে তাদের খেলার কোনো শেষ নেই, তারা নানান পদ্ধতিতে খেলতে পারে, খেলা আছে, তাদের হাতে অনেক উইপন্স আছে। আদানি এখন আমাদের বিদ্যুৎ দিবে না, 1000 মেগাওয়াট দিচ্ছে না। আবার ধরেন পানি আছে তাদের কাছে এটা ওটা নানান কিছু আছে, আমি বলতে চাই না। এবং মানুষের মধ্যে আমাদের খেলা আছে, আমাদের পত্রিকাগুলোর কন্ট্রোল করে রাখছে এবং কন্ট্রোল, এই মিডিয়া কন্ট্রোল করতো কারা? আমি শুনেছি ল মিনিস্ট্রিতে একটা সেল ছিল, তাদের লোক বসা ছিল, হোম মিনিস্ট্রিতে তাদের লোক বসা ছিল, কোন মামলায় জামিন হবে, কোন মামলায় কারে ধরা হবে, এইগুলা থাকার কারণে আমরা বলি সেইখান থেকে যেখানে যেটা যেতে পারে দেশটা একটা চূড়ান্ত একটা chaotic সিচুয়েশনে যেতে পারে, চূড়ান্ত। আমি আরেকটা বাজে শব্দ আমি সেটা ইউজ করতে চাই না, আমি মনে করি সেটা নিশ্চয়ই হবে না, এবং সেই রকম পরিস্থিতি না হোক সেরকম আশা করি। এবং তার জন্য একবারে বিনীত নিবেদন করছি এই গভর্নমেন্টের কাছে, আপনারা জরুরি ভিত্তিতে নির্বাচন যাতে হতে পারে, এই দেশে গণমানুষ যাতে ভোটে পার্টিসিপেট করতে পারে, তার একটা ব্যবস্থা। ধন্যবাদ। আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য 2 জন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সংযুক্ত তাদেরকে ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় আবারও আপনাদেরকে স্বাগত জানাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে